Hello everyone. Hope all of you are doing well. তো আমরা আজকে নতুন কিছু জিনিস আলোচনা করব আমাদের এই ক্লাসে। আশা করি আপনারা আগের যে লেসেন্স গুলো হয়েছে সেগুলো রিভাইজ করছেন, পড়ছেন। তো আমরা আজকে প্রথম পার্ট অফ দ্য ক্লাসে আলোচনা করব ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে, আর তারপরে আমরা জানবো কনজাংশনস এর ব্যাপারে। ওকে, সো লেটস বিগিন। So first we are going to learn about phrases and clauses. All right. আচ্ছা, কনজাংশন সম্পর্কে জানতে হলে এই দুটো জিনিসের কনসেপশনটা খুব ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ কনজাংশনের যে মেন রোল অফ জয়নিং, সেটা যে শুধু দুটো ওয়ার্ডকে জয়েন করবে তা না, তারা দুটো ফ্রেজকে বা দুটো ক্লজকে বা একটা ফ্রেজ একটা ক্লজকে এরকম ভাবেও জয়েন করতে পারে। ঠিক আছে? তো আমরা এতদিন ধরে একটা সেন্টেন্সে মেইনলি যেই জিনিসগুলোতে ফোকাস করেছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট আর ভার্বের রিলেশনশিপ, এবং তারপরে দেখেছিলাম অবজেক্ট যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে কি রকম ভাবে সে থাকতে পারে এবং কেন থাকে সেই অবজেক্টটা, ভার্বের সাথে অবজেক্টের রিলেশন, প্রেপোজিশন, ভার্ব এবং তারপরে একটা অবজেক্টের আসা, এরকম ভাবে আমরা একটা সেন্টেন্সকে অ্যানালাইজ করছিলাম। এবং যখন আমরা এরর কারেকশন ইত্যাদিও করব তখনও আমাদেরকে এরকম ভাবে ধাপে ধাপে এগোতে হবে, লাইক আই সেড ইন মাই প্রিভিয়াস ক্লাসেস। ওকে, সো ফ্রেজেস বা ক্লজেস কে আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে পাই তাহলে সেটাকে কিরকম ভাবে আইডেন্টিফাই করব সেটা চলুন দেখে নেওয়া যাক। A phrase is a related group of words that work together as a unit, but they do not include a subject and a verb. Okay? তো ফ্রেজ কথাটা কোথা থেকে এসছে? ফ্রেজ আপনারা বুঝতেই পাচ্ছেন, একটা গ্রুপ অফ ওয়ার্ডস কে বোঝাচ্ছে। এখানে যেরকম বলা হচ্ছে যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেটা একটা রিলেটেড গ্রুপ অফ ওয়ার্ডস এবং তার একটা ইউনিটের মতন থাকে। তার মানে যে কোনো একটা সেন্টেন্সের একটা পার্ট একটা ফ্রেজ হতে পারে, কমপ্লিট সেন্টেন্সটা না। কিন্তু আমি বলছি একটা সেন্টেন্সের একটা পার্টকে আমরা ফ্রেজ হিসেবে আইডেন্টিফাই করতে পারবো কখন? যখন সেই গ্রুপ অফ ওয়ার্ডস একসাথে থাকবে। মানে এরকম না যে একটা সেন্টেন্সের কিছুটা এখান থেকে কিছুটা ওখান থেকে খাপছাড়া খাপছাড়া ভাবে আমরা ওয়ার্ড গুলোকে নিলাম। ইট শুড স্টে টুগেদার। তো একটা সার্টেন পার্ট অফ দ্য সেন্টেন্সকে যদি আমরা আলাদা করে নিই সেন্টেন্স থেকে, সেটাকে আমরা ফ্রেজ বলতে পারবো কখন? যখন সেই গ্রুপ অফ ওয়ার্ডসটা রিলেটেড হবে ওয়ার্ডস গুলো এবং সেই পুরো গ্রুপটা একটা ইউনিট হিসেবে থাকবে। ঠিক আছে? মানে তার একটা অস্পষ্ট হলেও একটা মিনিং থাকবে। অবভিয়াসলি সেই মিনিংটা কমপ্লিট হবে না। কেন? কিসের জন্য? বিকজ সে ফুল সেন্টেন্সটা না। এবং আরো একটা কারণে, যেটা পরের ডেফিনেশন পরের পার্টটা বলছে, বিকজ দে ডু নট ইনক্লুড আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। তার মানে সেন্টেন্সের এমন একটা পার্ট को ही हम लोग लेंगे, এমন একটা পার্টকেই আমরা চুজ করব সেন্টেন্সের, যেইটা কিনা সাবজেক্ট এবং ভার্ব দুটোকে নেয়নি। মানে সাবজেক্ট বা ভার্ব দুটো একসাথে বা কোনো একটা থাকবে, বা মোস্টলি যেটা হয় সাবজেক্ট ভার্ব কোনোটাই থাকে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেরকম একটা পার্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে ফ্রেজ। এবারে ফ্রেজ তিন ধরনের হয়। প্রথমে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নাউন ফ্রেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো হোয়াট ইজ আ নাউন ফ্রেজ? এমন একটা পার্ট অফ দ্য সেন্টেন্স বা এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যারা কিনা ডাজ দ্য রোল অফ আ নাউন অথবা ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন। ওকে, আচ্ছা। তো আমরা যখন প্রথমে পড়েছিলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি বা অবজেক্ট কি, আমরা জেনেছিলাম যে সেটা এসেনশিয়ালি একটা নাউন, তাই তো? যেমন আমরা নাউন কেসের ব্যাপারে জানছিলাম, তারপরে আমরা নাউনের তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লাম, ভার্বের সাথে নাউনের রিলেশন গুলো দেখলাম। তো আমরা এগুলোতে মূলত এটাই জানলাম যে সাবজেক্ট মূলত মেনলি নাউন বা প্রোনাউন হয় এবং অবজেক্টও তাই। কিন্তু পরে পরে আমরা আরো যখন ইলাবোরেটলি পড়লাম, আরো অনেক কিছু জানলাম পার্ট অফ স্পিচ সম্বন্ধে, তখন আমরা এটাও দেখলাম যে একটা নাউন না হয়েও অন্য একটা ওয়ার্ড, একটা অন্য পার্ট অফ স্পিচ,
সাপোজ একটা অ্যাডজেক্টিভ একটা অবজেক্ট হয়ে যেতে পারে, বা একটা নাউনের রোল অন্য কিছু একটা, সাপোজ একটা অ্যাডজেক্টিভ আর একটা আর্টিকেলের কম্বিনেশন সে নাউনের রোল প্লে করতে পারে, কিন্তু কোথায়? অ্যাজ আ সাবজেক্ট অর অ্যাজ অ্যান অবজেক্ট। ওকে, কিন্তু সাবজেক্ট বা অবজেক্টকে যদি মানে নাউন সে যদি না হয়, তাহলেও কিন্তু তাদেরকে নাউন বা প্রোনাউনের মতনই বিহেভ করতে হবে। ওকে, এবং কিভাবে সেটা আমরা যাচাই করব? আমাদেরকে প্রশ্নটা করতে হবে ভার্বকে, কেননা আমরা বলি সাবজেক্ট অফ দ্য ভার্ব, অবজেক্ট অফ দ্য ভার্ব, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি ভার্বকে জিজ্ঞেস করি হু বা হোয়াট, পেয়ে যাব আমরা সাবজেক্ট। আবার ভার্বকে যদি আমরা জিজ্ঞেস করি হোম বা হোয়াট, পেয়ে যাব আমরা অবজেক্ট। ঠিক আছে, যদি মানুষ হয় তাহলে সাবজেক্ট হিসাবে হু এর উত্তর দেবে, যদি মানুষ না হয়, অ্যানিমাল হয়, থিং হয়, অন্য যে কোনো কিছু হয়, সে হোয়াট এর উত্তর দেবে ভার্বকে প্রশ্ন করলে। মানে আমরা যখন ভার্বকে জিজ্ঞেস করছি হোয়াট, তাহলে এরকম উত্তর যে দিচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। সিমিলারলি যখন আমরা একটা ভার্বকে জিজ্ঞেস করছি হুম, মানে কাজটা কার উপরে অ্যাপ্লাইড হয়েছে, সে যদি একটা মানুষ হয়, হুমের উত্তর দিল, সেই হলো অবজেক্ট। আবার যদি সে মানুষ না হয়, একটা অন্য কোনো জিনিস হলো বা একটা অ্যানিমাল হলো, তাহলে সে উত্তর দেবে হোয়াটের, সেই ক্ষেত্রেও সেটা একটা অবজেক্ট। যেমন আমি আমার লাস্ট ক্লাসে বলেছিলাম, দি ডগ চেজ দ্য থিফ, দি ডগ চেজড দি থিফ। ঠিক আছে, এখানে ভার্বটাকে আগেই আমরা ভার্বটাকে টার্গেট করছি, ভার্ব হচ্ছে চেজ। ঠিক আছে, একে আমি জিজ্ঞেস করছি হু চেজড, উত্তর পেলাম না, কেননা কোনো মানুষের উল্লেখ নেই। জিজ্ঞেস করলাম হোয়াট, হু এর তো প্রশ্ন পেলাম না। তারপর আমি জিজ্ঞেস করলাম হোয়াট, উত্তর পেলাম দ্য ডগ, তো ডগ হয়ে গেল আমাদের সাবজেক্ট। এরপর আমি জিজ্ঞেস করলাম চেষ্টা কাকে করেছে, মানে কাজটা অ্যাপ্লাইড কার উপরে হয়েছে, তাই তো? তো আমি জিজ্ঞেস করলাম চেজড হুম, উত্তর পেলাম দ্য থিফ, তো থিফ হয়ে গেল আমার অবজেক্ট। আবার যদি আমি থিফ না বলে বলতাম কার, তাহলে প্রশ্নটা অন্য হতো, তাহলে প্রশ্নটা হতো হোয়াট, মানে চেজ হোয়াট, চেজ দ্য কার। ঠিক আছে, তাহলে এই দ্য থিফও হতে পারতো, দ্য কারও হতে পারতো, ইন এনি কেস এনি আইদার অফ দিস উড বি দি অবজেক্ট। তাহলে এরকম ভাবে আমরা অবজেক্ট অ্যান্ড সাবজেক্টকে আইডেন্টিফাই করি সেন্টেন্সে, তাই তো? এবার এটাই হচ্ছে দ্য মেন two ways of finding out whether a part of speech is noun or not. এটা তার মানে অন্যভাবে ঘুরিয়ে দেখতে গেলে নাউনকে যখন এই প্রশ্নগুলো করা হচ্ছে তখন এই উত্তরগুলো আসছে, তার মানে অ্যাজ আ সাবজেক্ট অর একটা অর অ্যাজ অ্যান অবজেক্ট একটা নাউন আছে কিনা, এই দুটো এই প্রশ্নগুলো দিয়ে আমরা সেটা জানতে পারি। এবারে ধরুন এরকম হলো যে সাবজেক্ট বা অবজেক্ট নাউন না হয়ে অন্য কিছু হলো, ঠিক আছে, তাহলেও কিন্তু তাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন আমি যদি বলি দি বুক ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে, এখানে আমার ভার্ব কি ইজ। হোয়াট ইজ ইন্টারেস্টিং? দ্য বুক, বুক বিকামস দ্য সাবজেক্ট, অ্যান্ড দ্য বুক ইজ হোয়াট, বুক ইজ হোম বললে তো কোনো উত্তর পাবো না, বুক ইজ হোয়াট বলতে পারি, তাহলে উত্তর পাচ্ছি ইন্টারেস্টিং, তাহলে এটাও হয়ে যাচ্ছে। এটাকে কি আমি নাউন অবজেক্ট বলবো? না, এটাকে আমি নাউন কমপ্লিমেন্ট বলবো। বাট যাই থাকুক, হোয়াট এর উত্তর দিলেও কিন্তু এরকম কিছু একটা এক্সিস্ট করতে পারে, দিস ইজ বেসিক্যালি অ্যান অ্যাডজেক্টিভ। তার মানে দেখা যাচ্ছে যে এই অবজেক্টের মতন করে কিছু আসলে তাদেরকে হু বা হোয়াট এর উত্তর দিতে হচ্ছে, কিন্তু মানে এরকম কোনো মানে রুল নেই যে একটা অবজেক্টকে থাকতেই হবে সেন্টেন্সে। ঠিক আছে, সেটা আমি আগেও বলেছি, সেন্টেন্সে থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, এবারে আমি যখন বলছি একটা ফ্রেজ আছে যেটা নাউনের মতন বিহেভ করে, তাহলে দেখার জন্য টেস্টটা কি হবে? তাহলে যদি সে নাউনের মতো বিহেভ করে, মানে ফ্রেজ মানে যেটা আমি বললাম একটা রিলেটেড গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা ইউনিটের মতন আছে, সেটা যদি নাউনের মতো বিহেভ করে, তাহলে সে আইদার সাবজেক্টের রোল প্লে করতে পারে অথবা অবজেক্টের রোল প্লে করতে পারে। তাহলে আমি এই প্রশ্নগুলো দিয়ে, এই যে হু হোয়াট,
সাবজেক্টের জন্য, আর হুম হোয়াট অবজেক্টের জন্য, সেগুলোকে দিয়ে আমি সেটা যাচাই করে নিতে পারবো যে যদি সে নাউনের মতন এইগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেললো তাহলে ধরতে হবে যে সেটা নাউন। ঠিক আছে? নাউন জানার জন্য যে whether a sentence in a sentence a particular word is a noun or not, you can either place it as a subject or as an object. বেশি ভালো হচ্ছে সেটাকে অবজেক্টের জায়গায় প্লেস করে দেখা যে সেটা হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে আমাদের এই যে কোনো কাজের নাম বা অ্যাবস্ট্রাক্ট নাউন্স এগুলো বুঝতে অসুবিধা হয় যে whether these are nouns or something else। তাহলে you can implement those words in sentences as objects and clarify প্রশ্নগুলো দিয়ে যে ঠিক হলো কিনা, প্লেসমেন্টটা ঠিক হলো কিনা। সে যদি অবজেক্টের মতন ওখানে বসে যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সেটা একটা নাউন। কাজের নাম হতে পারে, কোনো কনসেপ্টের নাম হতে পারে, কোনো জিনিসের কোয়ালিটির নাম হতে পারে, এনি অ্যাবস্ট্রাক্ট নাউন ফর দ্যাট ম্যাটার। ঠিক আছে? বাকিগুলো তো আমরা জেনেই যাই, যেমন কমন নাউন হোক, প্রপার নাউন হোক, কালেকটিভ নাউন হোক, এগুলো চেনা যায়। প্রবলেম আপনাদের কোথায় হয়, আমি যে এই ধরনের প্রশ্ন পেয়ে আসছি আর কি অন রেগুলার বেসিস, যে বুঝতে অসুবিধা হচ্ছে কোন ধরনের নাউন। ঠিক আছে? তাহলে এইটা একটা ভালো উপায়, অবজেক্ট হিসেবে প্লেস করে দেখুন সেটা কার্যকর হচ্ছে কিনা, তাহলে বুঝবেন সেটা যদি কোয়েশ্চেনের সাথে ম্যাচ করলো দেন ডেফিনেটলি দ্যাট ইজ আ নাউন। ওকে, নাও কামিং টু দিস পার্ট, এবার আমরা ওই যে প্রশ্নগুলো দিয়ে যাচাই করে দেখব যে সে যদি সাবজেক্ট বা অবজেক্টের মতন মানে নাউনের মতন বিহেভ করছে তাহলে ওই গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা নাউন ফ্রেজ বলতে পারছি। ওকে ওকে, আচ্ছা, যেমন এখানে কি আছে, দ্য বয় ওয়ান্টস টু গো হোম। অলরাইট, এখানে ভার্বটা হচ্ছে দিস ওয়ান, ওয়ান্টস। ওকে, আচ্ছা, এবারে এই পার্টটাকে আমি বলছি ফ্রেজ। কেন যে দেখে নি, আমি যদি বয়কে জিজ্ঞেস করি দ্য বয় ওয়ান্টস হোয়াট, তাহলে উত্তর কি পাবো, টু গো হোম। ওকে, সো দিস ইজ বেসিক্যালি বিহেভিং লাইক অ্যান অবজেক্ট। অন্যভাবে দেখতে গেলে দেখা যাক যে অ্যাট অল সে এই যে গ্রুপ অফ ওয়ার্ডসটা বা ফ্রেজটা আমরা পেলাম, নাউন ফ্রেজটা যেটা পেলাম, সেইটা একটা নাউনকে রিপ্লেস করে এসছে কিনা। কিরকম ভাবে ভাবতে পারি, সেন্টেন্সটাকে একটু অন্যভাবে যদি আমি ইমাজিন করি তাহলে দেখবো এটা না বলে আমি যদি বলতাম দ্য বয় ওয়ান্টস টয়েস। ঠিক আছে, দ্য বয় ওয়ান্টস হোয়াট, দ্য বয় ওয়ান্টস টয়েস। তাহলে এইটা একটা নাউন এখানে প্লেস করা যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে এরকম একটা নাউনকে রিপ্লেস করেই কিন্তু এরকম একটা গ্রুপ অফ ওয়ার্ডস এসছে। তাই এটাকে আমি কি বলতে পারি, নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, নেক্সট সেন্টেন্স, হি ট্রাইস টু ডু হিজ বেস্ট। হি ট্রাইস টু ডু হোয়াট, he tries what to do his best। তাহলে ট্রাইস কে যখন জিজ্ঞেস করছি what to do his best, বোঝা যাচ্ছে? তার মানে যখনই আমি what এর উত্তরে পাচ্ছি সামথিং অ্যাজ আ ফ্রেজ বা যাই হলো, সেটা একটা অবজেক্টের মতন রোল প্লে করছে এবং সেটা একটা নাউন অবজেক্টকে রিপ্লেস করেই এসছে, তাহলে সেইটাকে আমি নাউন ফ্রেজ বলতেই পারছি। তার মানে একটা নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে একটা গ্রুপ অফ ওয়ার্ডস এসছে, সেই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে আমি নাম বলছি নাউন ফ্রেজ। A group of words which behave like a noun or which does the work of a noun. Okay? আচ্ছা, তারপরে we enjoy playing cricket। ঠিক আছে, আচ্ছা, তো we enjoy what, playing cricket, noun phrase and behaves like an object। Okay, যদি আমি বলতাম we enjoy music, বলতেই পারতাম তো, এখানে আমি যদি প্লেইং ক্রিকেটের জায়গাতে লিখতাম মিউজিক, we enjoy music, now music is a noun, এই নাউনটাকেই হয়তো রিপ্লেস করে এটা এসছে বা এরকম কোনো একটা নাউনকে। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে যেই গ্রুপ অফ ওয়ার্ডটা একটা নাউনকে রিপ্লেস করে আসছে, একটা নাউনের রোল প্লে করছে অ্যাজ অ্যান অবজেক্ট অর অ্যাজ এ সাবজেক্ট, সেই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে আমি নাউন ফ্রেজ বলতেই পারি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা খুব ইন্টারেস্টিং বিকজ এখানে আবার আমরা এই যে নাউন ফ্রেজটাকে অ্যাজ আ সাবজেক্ট দেখবো। কিরকম,
nation, uh, to serve the nation is my aim. এটা win কথাটা হবে না, to serve the nation is my aim. অলরাইট, আচ্ছা। তো এখানে আমি জিজ্ঞেস করছি what is my aim, what is my aim, তো উত্তরে এই পুরো জিনিসটা এলো। এটাকে আমি বলতেই পারি নাউন ফ্রেজ। ওকে, টু সার্ভ দ্য নেশন ইজ মাই নেম। অলরাইট, এখানে একটা নাউনও থাকতে পারতো, এনিথিং এলস ইজ মাই এম, ঠিক আছে। তো সেইটা না বলে আমি একটা এরকম গ্রুপ অফ ওয়ার্ডকে চুজ করলাম। দিস ইজ বিহেভিং লাইক আ সাবজেক্ট or as a noun, or it has possibly replaced a noun and has come here. That's why we are going to call it a noun phrase. All right. So this is how a noun phrase can operate just like a noun and become a subject or an object in a sentence. Okay. কিন্তু এসেনশিয়াল কি, যে তার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারবে না। ঠিক আছে, আমরা যে কটাকে আইডেন্টিফাই করলাম, যেই গুলোকে এই যে আন্ডারলাইন করা যেইগুলো আছে প্রত্যেকটাই তো নাউন ফ্রেজ, এগুলোর কোনোটাই কিন্তু ইয়ে হবে না, আমার অবজেক্ট, আমরা কিন্তু সেটাকে নাউন ফ্রেজ হিসাবেই দেখব, একটা কমপ্লিট সেন্টেন্সটা হিসেবে দেখব না। ওকে, আচ্ছা। তো এই হলো নাউন ফ্রেজ। নেক্সট চলে আসি নেক্সট কাইন্ড অফ ফ্রেজে, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো যেরকম আমরা দেখলাম একটা নাউনের রোল প্লে করবে যে গ্রুপ অফ ওয়ার্ডসটা, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। সিমিলারলি একটা অ্যাডজেক্টিভের রোল প্লে করবে, সেটাকে আমরা সেই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে তাকে অ্যাডজেক্টিভের মতো বিহেভ করতে হবে। তার মানে কি হবে, যে একটা গ্রুপ অফ ওয়ার্ড একটা নাউনকে ডিফাইন করছে, নাউন সম্পর্কে কিছু বলছে, মানে অ্যাডজেক্টিভের রোল কি, একটা নাউন সম্পর্কে কিছু বলা, তাই তো। তো যদি সেই ডিফাইন করার কাজটা একটা ওয়ার্ড না করে একটা গ্রুপ অফ ওয়ার্ড করে, ঠিক আছে, তার মানে একটা অ্যাডজেক্টিভের জায়গায় যে গ্রুপ অফ ওয়ার্ডটা আসছে সেইটাকে আমরা বলতে পারি, সেই গ্রুপ অফ ওয়ার্ডস কে বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হাউ, লেট আস সি। আই স আ টাইগার উইথ আ হোয়াইট স্কিন। ঠিক আছে, যেমন এখানে আমার নাউন কোনটা আছে, নাউন হচ্ছে টাইগার, এবং এই যে উইথ দ্য হোয়াইট স্কিন, এটা কাকে ডিসক্রাইব করছে, টাইগারকে ডিসক্রাইব করছে। তো আমি সিম্পল ভাবে ভাবলে এরকম হতেই পারতো, আই স আ হোয়াইট টাইগার, ইজন্ট ইট। তো হোয়াইট কথাটাকে এই পুরো একটা ফ্রেজ রিপ্লেস করে দিয়েছে। কি বলছে, হোয়াইট না বলে বললো উইথ দ্য হোয়াইট স্কিন, তাই না। তার মানে টাইগারকে ডিফাইন করছে এই পুরো জিনিসটা, এখানে হোয়াইটের জায়গাতে এই পুরো একটা গ্রুপ অফ ওয়ার্ডস চলে এলো। তাই এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, something which is playing the role of an adjective. So this is how you identify whether a phrase is an adjective phrase or not. আচ্ছা, similarly আমি যদি বলি he is a man with a kind nature, না বলে কি বলতে পারতাম, he is a kind man, isn't it? He is a kind man. এখানে কাইন্ডটা কি, একটা অ্যাডজেক্টিভ, যেমন হোয়াইটটা অ্যাডজেক্টিভ ছিল, কাইন্ডটাও একটা অ্যাডজেক্টিভ, তাই না। সে ম্যানটাকে ডেসক্রাইব করছে। তো আমি ওই একটা ওয়ার্ডকে রিপ্লেস করে দিলাম এই পুরো এই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে দিয়ে, তাই আমি এটাকে কি বলবো, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কাইন্ড না বলে বললাম উইথ আ কাইন্ডলি নেচার, তাহলে এই পুরো জিনিসটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, she lived in a house built with stones. সিম্পলি ভাবি কিরকম ভাবে বলা যেতে পারতো, she lived in a stone house বলতে পারতাম, isn't it? স্টোন হাউস, তাই না।
না বলে বললাম কি she lived in a house built with stone। তার মানে এই স্টোন কথাটা যেটা একটা অ্যাডজেক্টিভ ছিল, কেননা কি ধরনের হাউস, স্টোন হাউস, তাই তো। না বলে আমি কি বললাম, বিল্ট উইথ স্টোন। তার মানে এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। অলরাইট, আচ্ছা। তারপরে যদি বলি হি হ্যাড টু ক্যারি আ লোড অফ গ্রেট ওয়েট, না বলে আমি সিম্পলি ভাবি তো এটা যদি ফ্রেজ হয় এ কাকে রিপ্লেস করে এসছে, বলতেই পারতাম হি হ্যাড টু ক্যারি আ হেভি ওয়েট, লোড অফ গ্রেট ওয়েট না বলে আমি বলতে পারতাম হেভি ওয়েট, তাই না। তাহলে এটা আমার অ্যাকচুয়ালি ওয়েটটা না, এই অবধি হবে আমার ফ্রেজটা, ঠিক আছে, বিকজ ওয়েটটাকে ডিফাইন করছে। সো দিস ইজ মাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। হেভি ওয়েট বলতে পারতাম বা গ্রেট ওয়েট বলতে পারতাম, ঠিক আছে। সো উই কুড আইদার সে হেভি ওয়েট or we could say great weight, মানে অনেকটা ওজন, ঠিক আছে। তাহলে in both the cases either this or this has been replaced by this, all right. So we can call it an adjective phrase, okay. এরপরে দেখা যাক নেক্সট ক্যাটাগরি অফ ফ্রেজ যেটা পাই আমরা, সেটাকে বলি অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। মানে মেইনলি এই তিন ধরনেরই হয়, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। এবং এগুলো তাৎপর্য কি, কেন এগুলো ইম্পর্টেন্ট, আমরা এই একটা একটা করে ধাপে ধাপে এগোতে এগোতে আমরা যেরকম দেখছিলাম যে কোন জিনিসটা সিগনিফিকেন্স কোথায়, একটা অবজেক্টের সিগনিফিকেন্স কোথায় আছে, একটা সাবজেক্টের সিগনিফিকেন্স কোথায় আছে। প্রথম স্টেজে আমরা পড়েছিলাম যে সাবজেক্ট মানে কি নাউন, অবজেক্ট মানে নাউন। তারপরে দেখলাম অন্য কোনো পার্ট অফ স্পিচ বা কম্বিনেশন অফ অন্য পার্ট অফ স্পিচ ক্যান অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট অর অ্যাজ অ্যান অবজেক্ট। নাও ইন দিস স্টেজ উই আর গোইং টু সি কি কেমন করে একটা গ্রুপ অফ ওয়ার্ডস সাবজেক্টের বা অবজেক্টের রোলটা প্লে করবে, অ্যান্ড ওয়াই ইজ ইট নেসেসারি। ওই যে বললাম কনজাংশন, সে বাইন্ডারের কাজ করে, এবং বাইন্ডারের কাজ করে সে যে সবসময় দুটো ওয়ার্ডকে জোড়া লাগাবে তা না, এরকম দুটো পার্ট অফ সেন্টেন্সকেও তো জোড়া লাগাতে পারে, তাই না। তো ওর জন্য টু আইডেন্টিফাই কোথায় কনজাংশনটা একটা ব্রেক ক্রিয়েট করছে, অ্যান্ড মোর ইম্পর্টেন্ট ইজ দ্যাট যখন আপনারা ধরুন এরার কারেকশন করছেন, এর আগের ক্লাসে আমি যেটা বলছিলাম যে আমি প্রথম থেকে দেখতে দেখতে যাব কোথায় সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনশিপটা ঠিক আছে কিনা। তো প্রথমে একটা পার্ট পেলাম যেটার মধ্যে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেটা আমি প্রথমে দেখলাম, সেইটা দিয়েই শুরু করতে হবে কিন্তু এরার কারেকশনটা। আগে সেই জায়গাটা আইডেন্টিফাই করে নেব যে সেইটার রোলটা ঠিক আছে কিনা, তার সাথে আরো অ্যাসোসিয়েটেড জিনিসগুলো তাহলে অ্যাকর্ডিংলি সেরকম ভাবে চলতে থাকবে, ওকে। তাহলে একটা একটা পার্ট অফ দ্য সেন্টেন্স আমি একটা সাবজেক্ট পেলাম, সাবজেক্টকে নিয়ে কথা চলেছে চলেছে চলেছে, এরপরে ব্রেক দিল একটা কনজাংশন দিয়ে, হতে পারে নেক্সট পার্ট যেটা আসছে সেটা এরকম একটা ফ্রেজ হতে পারে, এবং তাহলে সেটা ইনসিগনিফিকেন্ট, সেটাতে খুব একটা জিনিস ম্যাটার করে না। হ্যাঁ, ফ্রেজটা নিজের মধ্যে যদি কিছু গন্ডগোলের থাকে সেটা হতে পারে, কিন্তু যদি সেটা একটা ক্লজ হয়, ক্লজ সম্বন্ধে আমরা এর পরে জানবো, তাহলে দেখবো যে আমাকে আবার আরেকটা নতুন সাবজেক্ট ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, কন্টিনিউশনেই আছে। হাউ দিস হ্যাপেন্স, বিকজ যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সেস দেখি, দুটো তিনটে সেন্টেন্সকে জোড়া দিয়ে একটা বড় সেন্টেন্স তৈরি করা হয়, দ্য কাইন্ড অফ সেন্টেন্সেস which you get in examinations। তো ওখানে একটা একটা সেট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্বের মধ্যে যা যা আছে সেটা আমরা আগে ক্লারিফাই করে দেখে নিলাম, এরকম ভাবে আমরা ভাগে ভাগে পড়তে থাকবো। তাহলে কি হবে, আমার ফ্লো চলতে চলতে আমার ভুলটা হওয়ার চান্সেস কম, ঠিক আছে। দিস ইজ হাউ উই অ্যানালাইজ এ সেন্টেন্স when we are doing error correction or sentence improvement or মেবি ডাবল ব্ল্যাঙ্ক ইন এ সেন্টেন্স ইত্যাদি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। সো এই আইডেন্টিফিকেশন অফ দিস থিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেননা সাবজেক্ট যেই একটা সাবজেক্ট চলতে চলতে ব্রেক হয়ে আরেকটা নতুন সাবজেক্ট আসলো, আমাকে তো সেটাকে নিয়ে এবার
কথা বলতে হবে। আগেরটা তখন আমি ভুলে গেলাম, আগেরটা নিয়ে আর কোনো কনসার্ন নেই, এবার নতুনটা চলতে থাকলো। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দিস কনসেপ্ট অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা থার্ড কাইন্ড অফ ফ্রেজটা এবার দেখবো, যেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তো বোঝাই যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ কি করে না, ডাজ দ্য রোল অফ আ প্লেস দ্য রোল অফ অ্যান অ্যাডভার্ব অর ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্বের রোল কি বা ওয়ার্ক কি? একটা ভার্বকে ডিফাইন করা। ইন মোস্ট কেসেস অফ ভার্বকেই ডিফাইন করা। কিছু অন্য কেসে যেমন সেটা একটা অন্য অ্যাডজেক্টিভকে ডিফাইন করতে পারে বা আরেকটা অ্যাডভার্বকে ডিফাইন করতে পারে। তো আমরা অ্যাডভার্বে দেখেছিলাম যে বিভিন্ন রোল অফ অ্যাডভার্ব কি কি আছে। তো কিপিং অল দ্যাট ইন মাইন্ড, যদি একটা ওয়ার্ড যেটা একটা অ্যাডভার্ব সেটাকে রিপ্লেস করে যদি একটা গ্রুপ অফ ওয়ার্ড চলে আসলো, সেটাকে আমি বলবো অ্যাডভার্ব ফ্রেজ। এবং তাতে কি হতে হবে, তার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকা চলবে না, তাই তো? তাই সেটাকে আমরা একটা অ্যাডভার্ব ফ্রেজ বলে আইডেন্টিফাই করে দিচ্ছি। ওকে, দেখা যাক এখানে কি কি আছে। এখানে আমরা প্রথমে দেখছি যে এই সেন্টেন্সটা, she ran with a great speed. ওকে, she ran with a great speed। এখানে এই পার্টটাকে আমি আন্ডারলাইন করেছি, with a great speed। এটা কেন অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে? দেখা যাচ্ছে এখানে আছে শিটা হচ্ছে সাবজেক্ট, র্যানটা হচ্ছে ভার্ব। যদি ধরি একটা অ্যাডভার্ব থাকলে এই র্যান কথাটাকে কিরকম ভাবে ডেসক্রাইব করতে পারতো? এখানে বলছে উইথ আ গ্রেট স্পিড, তার মানে কি বোঝাতে চাইছে? র্যান কুইকলি। সো উই কুড হ্যাভ সেড র্যান কুইকলি। না বলে আমি কি বলেছি এখানে? উইথ আ গ্রেট স্পিড। তাহলে যদি she ran quickly টা এইটা যদি অ্যাডভার্ব হতো, quickly because the word quickly describing the word ran or the verb ran, isn't it? তাহলে quickly কে যখন রিপ্লেস করে এই গ্রুপ অফ ওয়ার্ডটা এসছে, গ্রুপ অফ ওয়ার্ডসটা এসছে, তাই আমি এই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে কি বলতে পারি? অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তার মানে যেটা একটা ভার্বকে রিপ্লেস করে এসছে। আমি যদি এটা বলি he fell to the ground, না বলে আমি অনেক সিম্পলি বলতে পারতাম he fell down, isn't it? fell down না বলে কি বললাম? to the ground। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব হচ্ছিল, সেটাকে রিপ্লেস করে এই গ্রুপ অফ ওয়ার্ডসটা এলো, এটাকে তখন আমি কি বলবো? অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, তার মানে এটা এখানে একটা অ্যাডভার্বের রোল প্লে করেছে এই ফ্রেজটা। ওকে, নেক্সট, we can find it in all places। বেশ ঘুরিয়ে বলা হয়েছে, খুব ইজিলি বললে কি বলবো? we can find it everywhere, isn't it? বলতেই পারি we can find it everywhere, তাই না? তার মানে find কথাটাকে ডেসক্রাইব করছে, ফাইন্ডটা হচ্ছে ভার্ব। ওকে, যেমন এর আগেরটা কি ছিল? আচ্ছা, প্রথম দুটো একবার বলে দিই। র্যানটা ছিল যে কুইকলিটা ছিল র্যানকে ডেসক্রাইব করছিল, সেটা এক ধরনের অ্যাডভার্ব পেলাম। আর এবার এটা পেয়েছিলাম ফেল ডাউন, ফেল ওয়্যার ডাউন বা টু দ্য গ্রাউন্ড, তাহলে এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি ধরনের অ্যাডভার্ব? এটাও অ্যাডভার্ব অফ প্লেস, কেননা কোথায় ফাইন্ড করা যায়? ফাইন্ড ওয়্যার in all places or find where everywhere, isn't it? So this is the adverb and this is the adverb phrase which has come replacing this one. Okay, acha, and the last one, he fought with bravery। না বলে আমি কি বলতে পারতাম? he fought bravely, তাই না? খুব সাধারণভাবে বলতে গেলে fought with bravery না বলে বলতেই পারতাম fought bravely। তাহলে fought bravely কিরকম ভাবে fought করেছেন? bravely। bravely না বলে আমি কি বলছি? with bravery। তাহলে এটাকে আমি
অ্যাডভার্ব ফ্রেজ বলতেই পারি। ব্রেভলি না বলে উইথ ব্রেভারি বলে দিলাম, কাজটা একই করছে। তাই ওটা ছিল অ্যাডভার্ব, ব্রেভলিটা রিপ্লেস করলো ওকে কে, উইথ ব্রেভারি। তাহলে এটা হয়ে গেল আমার অ্যাডভার্ব ফ্রেজ। তো দিস ইজ হাউ phrases exist in a sentence. It could be a noun phrase or an adjective phrase or an adverb phrase. Okay.